বলবো না। এটা কি ধরনের কথা? কাশ্মীর তুই বাসে যাসনি? না, ধুর, এরকম করে কোনো সম্পর্ক হয়? একদিন ফোন করে 7 দিন খোঁজ থাকে না, রাতে দেখা করতে বললে বলে কিনা বাবা জানতে পারলে বাসা থেকে বের করে দেবে। এটা কোনো কথা? এরকম বয়ফ্রেন্ডও তোর তাহলে হলো? হতেই পারে প্রবলেম। যাদের এমন বাবা আছে তারা শুধু বোঝে। তবে ভালোই হয়েছে আমাকে ছেড়ে অন্য একজনের কাছে যাওয়া। তোমাকে ধরলাম কখন? ভালো হয়েছে, আর ধরতে হবে না। রাগ করছো কেন? চলো, আজকে তোমাকে অনেক সময় দিব, আর সাথে আরো কিছু দিব। আরো কিছু দিবি মানে? এটাও কি তোকে ভেঙে বোঝাবো? মাহির যেন কেমন রিয়েক্ট করে উঠলো কথা শুনে। সত্যি? তাহলে যেতে পারি। তো এখনই যাওয়া যাক। কোথায় যাচ্ছিস তোরা? আরে তুইও চল না, তারপর ভাবা যাবে কোথায় যাব। না, মাহি থাক না। মাহি প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। আমি যেতে চাইছি না, ব্যাস এমনি শুনলাম। থ্যাঙ্কস ডিয়ার। মাহির মুখটা কেমন কালো হয়ে গেছে আমাদের এইভাবে দেখে। বোঝা যাচ্ছে ওর ভীষণ খারাপ লাগছে। এটাই তো আমি দেখতে চাচ্ছি। যদিও আমাদের ফলো করে তাহলে ধরে নিব মাহির পজিশনও আমার মতো। সেই দুপুরে বেরিয়েছে, রাত হয়ে গেল, এখনো বাসায় ফিরল না। ওদের মাঝে কি হচ্ছে এখন কে জানে। বাসায় বসে এত টেনশন করতে ভালো লাগছে না। এর থেকে বাইরে গিয়ে দেখাই ভালো। ওরা যেখানে যেতে পারে সব জায়গায় খুঁজলাম, শুধু একটা জায়গা বাদে। আসবে কি ওকে ওখানে নিয়ে গেছে। সাগর পাড়ে গিয়ে দেখলাম ওরা দুজন বসে আছে। কাশ্মীর ওর কাঁধে মাথা রেখে ওর হাত ধরে বসে আছে। এটা দেখে আমার আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। কালকে ঠিক এই সময় আমি ছিলাম এখানে। কালকের কথা মনে পড়তে অনেক কিছু মনে পড়ে গেল। কাল আশফির সাথে আমি অনেক সময় কাটিয়েছি, আর অনেক কথা হয়েছে আমাদের মাঝে। ও আমার মনের কথা জানার পরও এভাবে কাশ্মীরকে সময় দিচ্ছে। ও তো কথাগুলো সিরিয়াসলি নেয়নি। নিলে হয়তো আজ এইভাবে কাশ্মীর ওর কাঁধে মাথা রেখে বসে থাকতে পারতো না। কি হয়েছে? তুমি তখন থেকে আশেপাশে তাকিয়ে কাকে খুঁজছো? মাহিকে? মাহি এখানে আসবে কেন? আসতে তো পারে। হঠাৎ মাহির গাড়িটার উপর চোখে পড়ল, তার মানেই মাহি এসছে। আমার মনে হচ্ছিল ও আসবে। আজকে মাহিকে সরাসরি সব বলে দেব। আমার বোঝা হয়ে গেছে মাহির মনে কি চলছে। কাশনিনকোর বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় ফিরলাম। ও তো ফিরতে চাইছিল না। না ফিরলে ওর সাথে যে কি হয়ে যেত আজকে। তুমি? আমি তো ভাবলাম আজ রাতে তুমি ফিরছো না, তো কাশ্মীরকে সময় না দিয়ে চলে এলে যে। তোমাকে সময় দেব বলে। আমাকে সময় দেওয়ার জন্য তোমার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে কে দিবে? কেউ আছে নাকি? দুপুর কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করতে আসছে। মানে কি? তুমি আমাকে আগে বলোনি তো ও এখানে আসছে? হ্যাঁ, তারপর আমরা বেরোবো, রাতে ওর সাথেই ঘুরবো। রাতে ওর সাথে ঘুরবে মানে? রাতে তুমি কোথাও বেরোবে না। তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? তুমি যখন কাশ্মীরের সাথে ঘুরতে বেরিয়েছো তখন কি আমি তোমাকে বাধা দিয়েছি? আর তোমার সাথে আমার কোনো তেমন সম্পর্ক নেই যে তুমি আমাকে বাধা দিবে। বুঝতে পারছি। মাহি আমাদের তখন ওভাবে দেখে আমার উপর রাগ করে এসব করতে চাইছে। ওকে তো যে করে হোক আটকাতে হবে। কি দেখছো এমন করে? কি ব্যাপার? ও এইভাবে তাকিয়ে আছে কেন? মনে তো হচ্ছে রাগে শুধু ফুঁসছে। তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি ওপরে যাও, আমি আসছি। কি আর বলবে? নিশ্চয় আমাকে পটানোর চেষ্টা করবে। তোমাদের মতো ছেলেরা বিয়ের পরও শুধরায় না। মাঝখান থেকে ওই মেয়েটার জীবনটাই নষ্ট। উপরে এসে বসে ড্রিঙ্কস করছি, এমন সময় আসবে এসে হাত থেকে বোতল নিয়ে ফেলে দিল। আমি কিছু বলতে যাওয়ার আগে ও কথা বলা শুরু করলো। আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো তুমি স্বাভাবিক অবস্থায় শুনবে, নাহলে কালকে সব ভুলে যাবে। আমি সব কিছু সরাসরি বলতে চাই। আমার সামনে বসে থাকে মেয়েটার উপর আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। সবসময় তার চিন্তা মাথার ভেতর ঘুরপাক খায়। কোথাও কোনো অবস্থাতেই শান্তি পাচ্ছি না। আচ্ছা, আমি কিছু বলতে পারছি না। তুমি তো বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি। জানতাম এখন আমাকেও ওনার গার্লফ্রেন্ডের লিস্টে ফেলতে চাইবে। সবাইকে দেখাবে ভার্সিটির এমন কোনো সুন্দরী নেই যার সাথে উনি প্রেম করেনি। আর আমি জেনে বুঝে সেই ফাঁদে পা দিব। ওকে, আমিও দেখব কিভাবে তুমি এটা করতে পারো। কি হলো, কোনো কথা বলছো না যে? কি বলবো? তুমি যা বলেছো আমি শুনেছি আর বুঝেছিও। সত্যি? এখন তুমি যাও, আমার ঘুম পাচ্ছে। ওকে, তুমি ঘুমাও। এখন আর তোমাকে ডিস্টার্ব করবো না। গুড নাইট। কাল থেকে সবাই জানবে আশফি আর মাহির রিয়েল লাভার। ও এত তাড়াতাড়ি আমার মনের কথা বুঝে নেবে ছেড়ে তো ভাবতেই পারেনি। সকালবেলা ভার্সিটিতে
আজ দুজন একসাথে ভার্সিটিতে এসছে। ও তখন থেকে আমার সব ফ্রেন্ডদের সাথে কথা বলছে, শুধু আমার সাথে ছাড়া। হঠাৎ লিন্ডা এসে আমাকে জড়িয়ে ধরে আমার গালে কিস করে বসলো। আমি তো ভয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। ও কী ভেবে নেবে কে জানে, কিন্তু ও পুরোপুরি স্বাভাবিক ছিল। আমি ক্লাসে আমার সব ফ্রেন্ডদের একসাথে আসতে বললাম। আমার যত গার্লফ্রেন্ড আছে তাদেরকে আসতে বলেছে। সকলের সামনে আমি মাহিকে প্রপোজ করেছি। মাহি চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। যদিও আমি জানি উত্তরটা কী হতে পারে, তবুও ওর মুখ থেকে শুনতে চাই আর সবাইকে জানাতে চাই আমাদের সম্পর্কটা। মাহি, কথা বলো, চুপ করে দাঁড়িয়েছো কেন? চুপ করে আছি এই কারণে আমি ভীষণ অবাক হয়ে আছি। সেই দিনও সকলের সামনে যাকে থাপ্পড় মারলাম, ল্যাং মেরে ফেলে দিলাম, আর আজকে সেই ছেলে আমাকে প্রপোজ করছে। আসবে, তোমার কাছে এটা কেন মনে হলো আমি তোমাকে পছন্দ করি? আরে তোমার থেকে তো একটা লুজারের সাথে সম্পর্ক করলেও সে বুঝতে পারবে প্রেম কি, কিন্তু তুমি বা তোমার মতো ছেলেরা কখনোই বুঝতে পারবে না। আমি এত কথা বলতে চাই না, আমার সময় নষ্ট হচ্ছে। বাই। আশফি, তোর বোঝা উচিত ছিল ও কখন এসব বুঝবে না। ও শুধু পারে আগে কাছে টেনে তারপর এভাবে অপমান করে সেই ছেলেটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে। এটা নতুন না, এমন বহু ছেলেকেও কষ্ট দিয়েছে এভাবে। কিন্তু আমি তো ধ্বংসের পথে যাব না। আমি ওকে আর ওর ভালোবাসাকে অর্জন করে নেব। আশফি যখন সবার সামনে বলে দিয়েছে সে মাহিকে ভালোবাসে, তো আশফি শুধু তাকেই ভালোবাসবে। তবে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করার শাস্তিও পাবে। কাউকে ভালোবেসে তার থেকে প্রত্যাখ্যাত হওয়ার যন্ত্রণা ওকেও বুঝতে হবে। আজকে রাতে বাইরে থেকে ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে। ঢুকে আমার মাইকে আগে দেখতে পেলাম, বসে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছো ডিয়ার? এই চুপ, আস্তে কথা বলো, শুনে ফেলবে। আর তুমি আমাকে একদম ডিয়ার বলে ডাকবে না। কে শুনে নেবে? আমি ডিয়ার বলবো না তো কে বলবে? ওই দুপুর? আচ্ছা, আমি পরে কথা বলছি। তোমাকে এত কৈফিয়ত দিতে হবে কেন? হ্যাঁ, আমি দুপুরের সাথে কথা বলছিলাম। ও যদি বুঝে যেত আমার বাসায় কোনো ছেলে থাকে, কি ভাবতো? দুপুর আজকে বাসায় এসেছিল? কি করে বুঝলে? এই যে, সে তো সিগারেট বক্স ফেলে গেছে। আমি ঘুমাতে যাচ্ছি, দরজাটা লক করে দিও। ও চলে যাচ্ছিল, আমি ওর হাত ধরে কাছে টেনে নিয়ে নিলাম। আমার জানা মতে মাহির রাতে ঘুম হয় না, তাহলে এখন এত তারা কিসে ডিয়ার? আসবি, তোমাকে ছাড়া এটা কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করো। আমি তো আমার গার্লফ্রেন্ডের হাত ধরেছি, তাহলে বারবার কি হলো? কে তোমার গার্লফ্রেন্ড? আমি তোমার গার্লফ্রেন্ড হলাম কখন? তোমার লজ্জা নেই তাই না, সবার সামনে এইভাবে অপমান হওয়ার পরেও? না, নেই। আর সেদিন রাতেই তো তুমি আমাকে প্রপোজ করেছিলে, মনে নেই তোমার? আমার গার্লফ্রেন্ড হতে চাইলে আমি তোমার এই মিষ্টি ঠোঁটে মিষ্টি করে একটা চুমু দিয়েছিলাম, সব ভুলে গেছো? আচ্ছা, তুমি ভুলে গেলেও আমি তোমাকে মনে করে দিয়েছি। তুমি সারা রাত আমার সাথে কি কথা বলেছিলে, আমি তোমাকে কি বলেছিলাম, আর কি করে তোমার ঠোঁটে কিস করেছিলাম, সব মনে করিয়ে দেব। স্টপ ইট আশফি, আমার সব কিছু মনে আছে, কিচ্ছু ভুলিনি। তোমাকে মনে করে দিতে হবে না। তুমি কেন এসব করছো? দেখো, আমি তোমার সাথে কোনোদিনও রিলেশনে যেতে পারবো না। কেন, কি প্রবলেম? আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। এর থেকে বড় প্রবলেম আর হতে পারে না। তাই নাকি? আজ আশফি কাউকে প্রথম নিজে থেকে প্রপোজ করেছে, তাও আবার সবার সামনে। এরপরেও তোমার বিশ্বাস হলো না? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আমার হাতটা ছাড়ো, আমি রুমে যাব। না, ছাড়বো না। আমার সাথে কথা শেষ করবে, তারপর যাবে। মাহি, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, ট্রাস্ট মি। তুমি কি আমাকে যেতে দিবে? ছাড়ো আমাকে আশফি। হাতটা ওর থেকে জোর করে ছাড়িয়ে নিয়েছি বলে আশফি আমাকে থাপ্পড় মারলো। এত রাগ! সবার সামনে তোমাকে রিফিউজ করেছি বলে তার প্রতিশোধ তুমি এইভাবে নিচ্ছ? আর কোনো কথা বলবে না তুমি। আমার চোখের সামনে থেকে চলে যাও, না হলে এর থেকেও খারাপ কিছু হতে পারে। আমারও ইচ্ছে করছে না তোমার এই মুখটা দেখতে। ও কতটা নীচ সেটা এখন প্রমাণ করে দিল। এরপরও আমি ওকে মেনে নিব? একটা ভুল মানুষের প্রতি আমার ভালোবাসা জন্মালো। এখন না পারছি কাছে টেনে নিতে, আর না পারছি দূরে সরিয়ে দিতে। আমার মাথায় কাজ করছে না, এতটা অবাক্য নিতে পারছি না। তার উপর ওকে মেরেছে, এটা করা আমার মোটেও ঠিক হয়নি। ওর রুমে গেলাম, জানলার কাছে দাঁড়িয়ে কে যেন ভাবছেন। আমি ওকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মাহি, আই এম সরি, আমি তোমাকে মারতে চাইনি। তুমি কেন বিশ্বাস করছো না? তোমাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারি না। নিজের থেকে অনেক বেশি ভালোবাসি তোমাকে। দুপুরের সাথে আমার সব কিছু ঠিক হয়ে গেছে। সবকিছু ঠিক হয়ে গেছে মানে? ওকে সামনে ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে পাগল মনে করো যে তুমি এখন যেটা বলছো
সেটা আমি বিশ্বাস করে নেব? আর যদি সেরকম কিছু হয়েও থাকে, আমি সেটা পূরণ হতে দেব না। কেন বাধা দিবে তুমি? তোমার ভেতরে যেটা কাজ করছে সেটা ভালোবাসা না, সেটা তোমার জেদ। সকলের সামনে তোমাকে রিফিউজ করেছি তো, তাই তুমি সেটা নিতে পারছো না। আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে তোমার সাথে রাত কাটিয়ে সকলকে দেখাবে, তারপর দেখানো হয়ে গেলে আমাকে ইগনোর করবে। এইটাই তো তোমার প্ল্যান, তাই না? এই কথা শুনে আমি সত্যি সত্যি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। ওকে অনেক জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। তাতেও জানলার কোণের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছে, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি ওকে আবারও নিজের কাছে টেনে নিলাম। ওর চোখে পানি চলে আসছে। ওর চোখের পানি দেখে আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। আমি ওকে এইভাবে আঘাত করব সেটা কখনোই ভাবিনি। আমি ওর চোখের পানি মুছে দিয়ে ওর গালে যে থাপ্পড় দিয়েছে সেই গালে চুমু দিলাম। ও কেঁদে চলেছে। মাহি, কেন তুমি আমার সাথে এমন করছো? তোমাকে আমি কিভাবে বিশ্বাস করাবো যে আমি তোমাকে সত্যি কতটা ভালোবাসি? ওকে জড়িয়ে ধরে কথাগুলো বলছিলাম। আমি আর নিতে পারছি না তোমাকে। আমাকে ছাড়ো আর এই ঘর থেকে বেরিয়ে যাও এক্ষুনি। তুমি আমাকে ভালোবাসো না, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আর কোনোদিনও বাসতে পারবো না। তোমাকে এতবার বলার পরও তুমি কেন আমার সাথে এমন করছো? Just shut up, damn it. I know you also love me. কেন মিথ্যে বলছো? তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো ডিয়ার, আমি তোমার বিশ্বাস ভাঙবো না। আমি কোনো রিলেশনে যেতে চাচ্ছি না, বুঝতে পেরেছো? ওকে ধাক্কা দিয়ে সরিয়ে কথাগুলো বলছি। আমিও তো বলছি আমার সঙ্গে দুপুরে সব কিছু ঠিক হয়ে গেছে, আমি যখনই চাইবো তখনই বিয়ের ডেট ফাইনাল হবে। এরপরও আমি কিভাবে তোমার সাথে সম্পর্কে যাই? হ্যাঁ, সে তুমি চাইলে বিয়েটা ক্যান্সেলও হতে পারে। তুমি ওদেরকে বলে দাও তুমি বিয়েটা করবে না, তুমি আমাকে লাভ করো, তাহলে তো ঝামেলা মিটে গেল। উফ, তুমি কেন পাগলের মতো আচরণ করছো? আমি আর তোমাকে বুঝতে পারছি না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, যাও এক্ষুনি, আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমাকে যদি ভালো নাই বাসো তাহলে ফিরে নিসটা কেন? জানি না, আমি ফিরিয়ে নিয়েছিলাম, এখন আমি তোমাকে চলে যেতে বলছি। বেরিয়ে যাও, যাও বলছি। ওকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলাম। একবার যখন কারো উপর থেকে মাহির মন ভেঙে যায়, সেই মন শত চেষ্টা করেও জোড়া লাগানো সম্ভব না। এই প্রথম যখন আশফি কাউকে মন থেকে পাগলের মতো ভালোবাসলো, আর তখনই তার থেকে দূরে সরে যেতে ইচ্ছে হচ্ছে। না না, সরে যেতে ইচ্ছে হচ্ছে না, সরিয়ে দিচ্ছে। আমি মেনে নিতে পারছি না মাহি এখন অন্য কাউকে বিয়ে করবে। ও তো আমাকে ভালোবাসে, তাহলে কেন এটা করছে আমার সাথে? মাহি, তুমি সত্যিই খুব খারাপ একটা মেয়ে। কাউকে কাছে টেনে তাকে দুর্বল করে দিয়ে এখন নিচে সরে যাচ্ছ। ও কি সত্যি চলে গেছে? কি করব, নিচে গিয়ে দেখব। অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো সারা শব্দ পাচ্ছি না। নিচে গিয়ে ওর রুমে গেলাম, কিন্তু রুমে নেই। ও তো ড্রাঙ্ক অবস্থায় ছিল, এই অবস্থায় কোথায় গেল? তখন ওকে ওভাবে না বললেও পারতাম। কি করব, নিজেরও মাথা ঠিক ছিল না। বাইরে গেলাম ওকে খুঁজতে, বাসার সামনে বসে ড্রিঙ্কস করছে। দেখতে এসছো আমি সত্যি চলে গেছি কিনা? টেনশন হচ্ছিল নিশ্চয়ই আমার জন্য। ও কি করে বুঝলো আমি ওর পিছে দাঁড়িয়ে আছি? আমি সহজে তোমাকে ছেড়ে যাচ্ছি না। আসবে তোমার প্রেমে এই কদিনে পাগল হয়ে গেছে। আচ্ছা মাহি, আমার জন্য তোমার ভেতরে যে চিন্তা কাজ করছিল সেটা দেখেও বুঝতে পারছো না যে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি সেটা তো আমি কবেই বুঝেছি, কিন্তু সেই ভালোবাসাকে কোনোদিনও বাস্তবে রূপ দেব না, বুঝতে দেব না তোমাকে। তাহলে তুমি আরও বেশি করে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। আর তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে, তাহলে আমাকে রেখে আমার সামনে কাশ্মীরকে সময় দিতে পারতে না, লিন্ডাকে লাভ ইউ বলতে পারতে না, কারণ তার আগে আমি তোমাকে আমার মনের কথা বলে দিয়েছিলাম। আসবি প্লিজ, অনেক হয়েছে। আমি এখন এগুলো নিয়ে আর কথা বলতে চাইছি না। ঘরে এসো, বাইরে ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে যেতে পারে। তাতে তোমার কি? আমার ঠান্ডা লাগুক, নিউমোনিয়া হোক, জ্বর আসুক, তুমি কেন তো ভাবছো আমি এখানে বসে ড্রিঙ্ক করব? আমার কিছু না, তোমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এইটাই বলতাম। ড্রাঙ্ক করতে চাও, ঘরে এসে করো, বাইরে বসে থাকার কোনো প্রয়োজন নেই। এই, আমি যাব না। তুই শুনতে পেয়েছিস? এখন যা এখান থেকে, বিরক্ত করতে আসবি না আমাকে। কেন না হচ্ছে আমার বাচ্চা মেয়ে একটা। কি বলছো তুমি বিড়বিড় করে? কিছু না, তুমি চলে যাও। যাবে না তো দাঁড়াও। আমি ওর কাছে গিয়ে ওর হাত ধরে টানছি, কিন্তু সরাতেও পারছি না, নড়াতেও পারছি না। উফ বাবা, গায়ে কি শক্তি! ও একদম স্টিল হয়ে বসে আছে। আসবি প্লিজ, ঘরে চলো। আর পারছি না তোমাকে এভাবে টানতে। আমি ওর হাত ধরে টানছিলাম, কিন্তু ওকে উঠাতেই পারছিলাম না। উল্টো ও আমার হাত ধরে টেনে আনলো নিজের কাছে। টেনে ওর কাছে নেওয়ার সময় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওকে জড়িয়ে ধরলাম।
ওর কোলের উপর বসে পড়েছি। ও আমার কোমর জড়িয়ে রেখেছে, নিশ্চুপ হয়ে পলকহীন চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে উঠে যাওয়ার চেষ্টা করলাম। ও তো আমাকে নড়তেই দিচ্ছে না, আর ওঠা তো দূরে থাক, কোনো কথাও বলছে না। এমনিতেই পাগলের মতো ক্ষেপে আছে। এখন কাছে পেয়ে কি করবে কে জানে। ছেলেটাকে আগে চিনতেই পারিনি যে এতটা একগুঁয়ে আর এতটা রাগী হবে। ছাড়ছেন না কেন? আমি উঠবো, সবাই দেখে ফেলবে তো। আরে আরে অদ্ভুত তো, কেন কথা বলছেন না? উঠতেও দিচ্ছেন না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ওর চোখের দিকে তো আমি তাকাতেই পারছি না। রক্তের মতো লাল হয়ে আছে চোখ দুটো, যে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। কি হলো? এতবার বলছি আমাকে উঠতে দাও, কানে শুনতে পাচ্ছ না? কালা হয়ে গেলে নাকি? কথাটা পুরো শেষ করতেও পারলাম না, তার আগে আমার ঠোঁটে ওর ঠোঁট চেপে ধরলো। কোনো কথা বলতেও পারছি না। কতক্ষণ হয়ে গেছে, ছাড়ছেও না। ছুটতে চেষ্টা করছি, সেটাও পারছি না। ও আমাকে এইভাবে চেপে ধরে রেখেছে। এদিকে নাইট গার্ড আমাকে দেখে দূরে চলে গেল। অসভ্য ছেলে একটা। আর একটু হলে আমার জানটা বেরিয়ে আসতো। তোমাকে কি বলবো, বলার মতো তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এখন আমাকে ছাড়ো, না হলে কিন্তু আমি চিৎকার করব। ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ও মা গো, আমার কোমরটা শেষ। কি হলো? দেখলো আমি ব্যথা পেয়েছি, আমাকে না তুলে হন হন করে হেঁটে বাসার ভিতরে চলে গেল। এই ছেলেটিকে মানুষ নাকি জড় পদার্থ? বাসায় ঢুকিয়ে দেখলাম ও রুমে গিয়ে উপর হয়ে শুয়ে আছে, পা থেকে জুতাটাও খুলে নেই। কি নবাবের বাচ্চা, এখন এইটাও কি আমাকে খুলতে হবে? ওর কাছে গিয়ে দাঁড়ালাম জুতো খোলার জন্য। কাছে গিয়ে দেখি ড্রাঙ্ক করে গায়ের জামাটাও ভিজিয়ে ফেলেছে। এইটুকু সময়ের ভেতরে বেহুশের মতো হয়ে পড়ে আছে। ওকে টেনে সোজা করে শুয়ে গা থেকে শার্টটা খুললাম অনেক কষ্ট করে, জুতোটাও খুলে দিলাম। এখন দাঁড়িয়ে ওর মুখটা দেখছি। কিছুক্ষণ আগেও এই মুখটা রাগে হিংস্র পশুর মতো করে রেখেছিল, আর এখন একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। হাসকেই বুঝতে পারলাম ও কতটা জেদি আর রাগী। গায়ে কম্বলটা টেনে রুম থেকে বেরিয়ে এলাম। ঘরে গিয়ে দেখলাম ফোনে অনেকগুলো মিস কল উঠে আছে। দুপুর ফোন করেছিল, এখন আর কথা বলতে ইচ্ছে করছে না, তাই আর কল ব্যাক করিনি, শুয়ে পড়লাম। ফোনের রিংয়ের শব্দে ঘুমটা ভাঙল। বাড়ি থেকে আবারও ফোন এসছে, কল রিসিভ করলাম। অনেকদিন হলে বাড়ির ফোন রিসিভ করি না, কিন্তু আজকে কথা বলতে ইচ্ছে করছে মামনের সাথে। রিসিভ করতেই মামনি কেঁদে একাকার হয়ে যাচ্ছে। মামনি বাড়ি ফিরে যেতে বলছে। আমি বলেছি বাবা না বলা পর্যন্ত বাড়ি ফিরবো না, ফোন রেখে দিলাম। মনে হচ্ছে বাসায় কেউ এসছে। ড্রয়িং রুমে দেখলাম মাই একটা ছেলের সাথে বসে কথা বলছে, আর ছেলেটা বারবার মায়ের চুলে হাত দিচ্ছে। সকাল সকালে দৃশ্যটা দেখে মাথা গরম হয়ে গেল, মাথারও ব্যথা ছিঁড়ে পড়ছে। আমাকে দেখি ছেলেটা অবাক চোখে তাকিয়ে আছে। মাহি আমার দিকে তাকিয়ে আমার পরিচয়টা ওই ছেলেটাকে দিল। ছেলেটার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে। ছেলেটার কেউ নয়, দুপুর সাহেব। আমার ঘুম ভাঙতে পারলো না, আর এই শালা সকাল সকালে এসে মাহের চুল হাতাহাতি করছে। আমি তো ঠিক করে নিয়েছে আমি ওর কাছে মাহের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেব, কিন্তু তার আগে মাহি আমাকে শুধু ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছে। ভেবেছিলাম ছেলেটা আমার বিষয়টা নেগেটিভ মাইন্ডে নেবে, কিন্তু না, সে অনেক ইজি করে ব্যাপারটা নিয়েছে। বাঙালি ছেলে হয়ে আমার একটা বিষয় এত ইজিভাবে নিল। মাহি, আমরা কিন্তু কিছুক্ষণ পরই বের হব, তুমি রেডি হয়ে নাও, আমার একটু ওয়াশরুমে যাওয়ার ছিল। হ্যাঁ, উপরে যাও। তোমার উঠবে দেখছি অনেক স্মার্ট। সে আমাদের একসাথে থাকার ব্যাপারটা তো ইজিভাবে নিয়ে নিল। সে আসবে নয়। সে চাইলেও আশফি হতে পারবে না, আশফির মতো করে মাহিকে ভালোবাসতে পারবে না। তোমরা যাচ্ছ কোথায়? আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে যাব, তারপর সেখান থেকে মাহিকে নিয়ে শপিং করতে যাব। আচ্ছা, তোমরা যদি কিছু মনে না করো আমি তোমাদের সাথে যেতে পারি? আসলে আমারও খুব খেতে পেয়েছে। আমার কথা শুনে দুজনের মুখের দিকে চেয়ে আছে। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি, তোমরা 5 মিনিট ওয়েট করো। ওদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি রেডি হয়ে চলে এলাম। আজ মাহির গাড়ি নিয়ে বের হবে না, দুপুরের গাড়ি করে যাবে। আমি জানি আমার সিট কোথায়, তাই ওটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করলাম না। বাড়াবাড়ি করবো তো রেস্টুরেন্টে গিয়ে। রেস্টুরেন্টে যাওয়ার পর 3 জন খেতে বসলাম। ওরা 2 জন তো খুব ভালোই গল্প করছে। বেচারা মাহি কথা বলতে গিয়ে আনইজি ফিল করছে, শুধু বারবার আমার দিকে তাকাচ্ছে। আমার অবশ্য রাগ হচ্ছে না, তবু রাগী লোকই ওর দিকে তাকিয়ে আছে। আজকে দুপুরকে খুব ভালো করে বুঝিয়ে দেব। মাহি অনেক আগে থেকে আশফির সম্পদ হয়ে আছে। মাহি খেতে খেতে ঠোঁটের নিচে একটু আবার খাবার লেগে আছে, সেটা দুপুর হাতে পরিষ্কার করতে যাবে। তার আগে আমি মাহির ঠোঁটের নিচ থেকে খাবারটুকু নিয়ে নিজে খেয়ে নিলাম। দুপুর তো সেটা কোনো রকম হজম করতে পারছে না, আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। খাবারটা খুব ভালো। দুপুরকে বললাম, সে আর কোনো কথা না বলে চুপচাপ খেতে শুরু করলো। হঠাৎ দুপুরে ফোন বেজে উঠল, কথা বলার জন্য উঠে গেল বাইরে। তুমি ওটা একটু বেশি বেশি করলে না? এটা তো সামথিং, এর থেকে বেশি কিছু হবে, যেটা দেখার পর দুপুর নিজেই তোমাকে রিফিউজ করবে।
তুমি তেমন কিছুই করবে না, না হলে কিন্তু। কি কথা হচ্ছে দুজনের? আসলে আমি ওকে বলেছিলাম আমারও কিছু শপিং করার আছে, আমিও তোমাদের সঙ্গে যাব। এই কথা শোনার পর দুপুর সাহেবের মুখটা দেখার মতো ছিল। ওদের সাথে আমি শপিংয়ে গেলাম। ওরা দুজন একসাথে কেনাকাটা করছে। আমি তো শুধু ওদের দেখিয়ে দেখিয়ে কয়েকটা জামা প্যান্ট দেখলাম। এর মাঝে মাহির একটা জামা খুব পছন্দ হয়েছে, সেটা পরে দেখার জন্য চেঞ্জিং রুমে যাবে। কিন্তু তার আগেই তো আমি ঢুকে বসে আছে। ও ভিতরে ঢুকতেই ভূত দেখার মতো চমকে উঠল। ও আমাকে কিছু বলতে যাবে, তার আগে আমাকে কাছে টেনে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। অনেক কিছু বলছে আমাকে। আমি সোজা ওর ঠোঁটে কিস করতে শুরু করেছি। এটা তো শুধু দুপুরকে দেখানোর জন্য, অ্যান্ড আমার পরিকল্পনাও বৃথা যায়নি। মাহির এত দেরি করে দেখে আর ভেতরে মাহির আওয়াজ পেয়ে ও ভেতরে ঢুকে পড়ল। আমাদেরকে এইভাবে দেখে দুপুর সাহেব জাস্ট স্ট্যাচু হয়ে গেল। এখানে তার আর কি পড়া থাকতে পারে? যা দেখেছে সেটা দেখার পর 1 মিনিটও দেরি করেনি এই স্থান ত্যাগ করতে। মাহি তো রাগে পুরো টমেটোর মতো লাল হয়ে আছে। আমি সোজা ওকে নিয়ে বাসা চলে এলাম। বাসা আসার পর শুরু হলো মাহি নামক তুফান। তবে তুফানটা যে এত কষ্টের হবে সেটা ভাবিনি। আজকেও আমাকে থাপ্পড় মেরেছে। থাপ্পড়টা কষ্টের ছিল না, কষ্ট ছিল ওর কথাগুলো। আমাকে স্পষ্ট বলে দিয়েছে ও নিজেকে শেষ করে দেবে, তবু আমাকে ভালোবাসবে না। এরপর আমি আর কোনো কথা বলতে পারিনি। ঠিক করে নিলাম কালই চলে যাবো এখান থেকে, আর ওর জীবন থেকেও। পরের দিন দুপুরে। হ্যালো, কি বলছিস? তোরা কি করে এই ভুলটা করলি? আমি তোদের বলেছিলাম এটা থেকে বেরিয়ে আসতে। এখন আমি কি করব? আরে পুলিশ সবাইকে চেক করবে, যদি আমার কাছে পেয়ে যায়। ওকে ওকে, আমি আসছি। কি হচ্ছে? কোথায় যাবে তুমি? আমি একটু শহরের বাইরে যাচ্ছি, কাজ আছে। কি কাজ সেটা আগে বলো। এখন বলার সময় নেই, ফিরে এসে বলবো। অবশ্যই ফিরতে পারবো কি না তারও ঠিক নেই। মানে কি কি বলছো তুমি? আমি তোমাকে কোথাও যেতে দেবো না, আগে আমাকে বলো। আসবি প্লিজ, বোঝার চেষ্টা করো। এখন বলার সময় নেই, ওরা খুব বিপদের মধ্যে আছে। আসবি আমাকে আটকে রেখেছে, না বলা পর্যন্ত ছাড়বে না। ওকে বলছি, আমরা ফ্রেন্ডরা ড্রাগের বিজনেস করি। আজকে যেখান থেকে ড্রাগ আনতে গেছে সেই এলাকায় পুলিশ ঘেরাও করে রেখেছে। ওদের কাছে খবর গেছে আজকে 5 জন ছেলে ড্রাগস নিয়ে ওখান থেকে ফিরবে। এখন ওরা আমার হেল্প চাইছে। ওরা ড্রাগসগুলো আমাকে দিয়ে দেবে, আমি সেগুলো নিয়ে আসব। তারপর ওরা আসবে, তখন ওদের চেক করলে ওদের কাছে পাবে না। এই কাজটাই তো অনেক রিস্ক, তারপরও তুমি কেন যেতে চাইছো? ওরা আমার বন্ধু, ওদের এখন বিপদ আর আমি ওদের হেল্প করব না? যেখানে এতদিন ওদের সাথে থেকেছি, মিশেছি। যাই হোক, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। আমি তোমাকে একা যেতে দিতে পারবো না, আমি যাবো তোমার সাথে। আর একটা কথা বলবে না। আমি কখনো ভাবিনি আসবি এমন একটা রিস্কের কাজে আমাকে হেল্প করবে। এদিকে টেনশন হচ্ছে ওদের কি অবস্থা এখন। এসব ভাবতে ভাবতে এখনই অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম। আসবি বুঝতে পেরেছে আমি খুব টেনশনে আছি, তাই আমাকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে দিয়ে নিজে ড্রাইভ করছে। আজকে সত্যি আসবিকে খুব ভরসা করতে ইচ্ছে করছে। আমার প্রতি ওর এত কেয়ারনেস দেখে আমি অবাক হচ্ছি। ও কি সত্যি এগুলো মন থেকে করছে নাকি পুরোটাই নাটক? এখন এসব আমি কি ভাবছি? আমি ওদেরকে ফোন দিয়ে ওদের খোঁজ নিলাম। ওরা আমাদের একটা ব্রিজের উপর দেখা করতে বলেছে। ওখানে পৌঁছানোর পর ওরা আমার কাছে ড্রাগসগুলো দিচ্ছিল। হঠাৎ পেছন থেকে পুলিশের গাড়ির আওয়াজ পেলাম। পুলিশ গাড়ি থেকে নেমে অলরেডি আমাদের ঘিরে ফেলেছে। পালানোর একটা মাত্রই রাস্তা, নদীতে ঝাঁপ দিতে হবে। ড্রাগসগুলো এখনও আমার হাতেই। আমার হাত থেকে আসবি থাবা দিয়ে ড্রাগসগুলো কেড়ে নিল। তারপর দুজনে নদীতে ঝাঁপ দিব। তার আগে পুলিশ আমাদের কাছে চলে এসেছে। আসবি এখন যেটা করলো সেটার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। আসবি আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। আমি কল্পনাও করিনি আসবি আমার জন্য এমন একটা কাজ করবে। নিজের কাছে এত খারাপ লাগছে। এই ছেলেটিকে আমি কতটা ভুল বুঝেছি। এত নিঃস্বার্থহীন ভালোবাসা পেয়েও আমি হারিয়ে ফেললাম। আমি কি আর ওকে ফিরে পাবো? 6 মাস পর। হ্যাঁ বল। ভার্সিটিতে আসবি না? আর কতদিন এভাবে ঘরের মধ্যে পড়ে থাকবি? আমার ভালো লাগছে না, ফোনটা রাখ। এরকম করলে সবকিছু ঠিক হয়ে যাবে না মাহি, কথাটা মাথায় রাখিস। রাখছে। আমি আর কোনো কিছু ঠিক করতে চাই না। আমার জন্য একটা মানুষের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে, সেখানে আমি নিজের ভবিষ্যৎ কিভাবে ঠিক করব? কিছুক্ষণ পর আবার কাশনির ফোন করলো। কাশনি প্লিজ এইভাবে বিরক্ত করিস না, বললাম তো ভার্সিটি যাব না। আসবি ভার্সিটিতে এসেছে। তুই মিথ্যে বলছিস তাই না? শাট আপ ইডিয়েট, মিথ্যে বল। তোকে ভার্সিটিতে আনতে যাবো কেন? নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না। ওর কথা বলার মাঝে ফোনটা কেটে দিয়ে আমি দ্রুত ভার্সিটিতে চলে এলাম। কাশ্মীর আমাকে বলল ওর বাবার সঙ্গে এসেছে, ওকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেছেন। ওর বাবার কথা শুনে আমি আড়ালে চলে আসি। আমি দূর থেকে দেখছি আশফিকে, ও
ও সত্যিই এসেছে। ওর সব ফ্রেন্ডস ওর সাথে কথা বলছে। কাশ্মীরও আছে ওখানে। ওকে দেখে বুঝতে পারছি ও চারপাশে কাউকে খুঁজছে। আমি জানি ও আমাকে খুঁজছে। আমি ক্লাসের এক কোণে দাঁড়িয়ে আছি যাতে ওর বাবার চোখে না পড়ে, কিন্তু আশফির চোখে ঠিকই পড়ে গেছি। আমার দিকে সর্বোচ্চ 40 সেকেন্ডের মতো তাকিয়েছিল। আমার সাথে কথা বলার জন্য আমার কাছে আসেনি, আর আমিও যাইনি। কিছুক্ষণ পর আশফি ওর বাবার সাথে করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। মাহি, এটা কি তোর করা ঠিক হলো? একবারও ওর সামনে গিয়ে ওর সাথে কথা বললি না কেন? এমনি আমি বাসায় চলে যাচ্ছি। আমি তোকে বোঝাতে পারছি না, যার জন্য প্রতিদিন প্রার্থনা করেছি, না খেয়ে না ঘুমিয়ে দিন পার করেছিস, নিজের স্টাডিও ছেড়ে দিয়েছিলি প্রায়। তাহলে আজকে তাকে সামনে পেয়ে এমন কেন বিহেভিয়ার করলি? তোর প্রবলেমটা কি বলবি আমাকে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আসছি। ওই ঘটনার পর মাহি একদিন ভার্সিটিতে এসেছিল। সেখানে সবার মুখে শুধু আশফির কথা। আশফির ড্রাগ ব্যবসায়ী, পুলিশের কাছে ধরা পড়ে গেছে, আরও অনেক রকম কথা যেটা মাহি সহ্য করতে পারছিল না। তারপর থেকে মাহি ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঘরে বসে না থাকতে পেরে আশফিকে দেখার জন্য ছুটে গিয়েছিল, কিন্তু আশফির বাবা মা বাধা দিয়েছিল। তারা জানতে পেরেছিল এসব কিছু মাহির জন্যই হয়েছে। মাহিকে আশফির ধারের কাছে আসতে বারণ করে দিয়েছিল। এমনকি আশফির বাবা মাহির বাসায় গিয়েও অনেক অপমান করেছিল। তারপরও মাহি অনেকবার চেষ্টা করেছে আশফির সাথে দেখা করার, কিন্তু পারেনি। জেল কর্তৃপক্ষ মাহিকে অ্যালাউ করেনি। আমি কিভাবে আশফির সামনে যেতাম? আমি আর যাই হোক অপমান সহ্য করতে পারি না। আমি তো জানি আশফির এত বড় ক্ষতি আমার জন্যই হয়েছে, যার ক্ষতিপূরণ আমি কোনোদিনও দিতে পারবো না। এসব ভাবার মাঝে হঠাৎ দুপুর ফোন করলো। এই 6 মাসটা ও এত পরিমাণে ডিস্টার্ব করেছে আমাকে যে আমার সহ্যের বাহিরে। আমি রিসিভ করলাম না, কিন্তু ফোন দিয়ে চলেছে। তারপর ফোনটা রিসিভ করলাম। ফোনের দিকে না তাকিয়ে ওকে কিছু বলার সুযোগ দেওয়ার আগে আমি কথা বললাম। দুপুর, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এই মুহূর্তে তোমাকে বাসায় ঢুকতে দিতে পারি না, কারণ কাল রাতে তুমি জোর করে যে কাজটা করতে গিয়েছিলে সেটা আমার একদমই পছন্দ হয়নি। কথা বলছিলাম, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসছিল না। হঠাৎ করে ফোনটা কেটে দিল। আমি ব্যাপারটা তেমনভাবে গ্রাহ্য না করে ফোনটা রেখে দিলাম। কাল দুপুর জোর করে আমাকে এঙ্গেজমেন্টের রিং পরাতে চাইছিল। বর্তমানও সব কিছুতেই আমার ইচ্ছার বাইরে আমার উপর জোর খাটায়। সেটা আমার একদম ভালো লাগছে না। মমের প্রশ্রয় এত কিছু করার সাহস পাচ্ছে। পরের দিন আমি ভার্সিটিতে গেলাম, কারণ আশফি ভার্সিটিতে আসবে। ওকে দেখার জন্য যাচ্ছি। ও সবার সাথে কথা বলছে, মিশছে, আড্ডা দিচ্ছে, অনেক হাসি খুশি লাগছে ওকে। আর মাঝে মাঝে আমার দিকে চোখ পড়ছে ওর, কিন্তু আমার কাছে এসে কথা বলছে না। আরও একটা বিষয় লক্ষ্য করলাম, ও কোনো মেয়ের সাথে তেমন কথা বলছে না। আমি ওর সাথে কথা বলতে চাই, তবে সবার সামনে নয়। কিন্তু আমি তো ওকে একাই পাচ্ছি না। আমি ওর আশেপাশেই থাকছি সব সময়। হঠাৎ ও ওয়াশরুমের দিকে গেল, আমি ওর পিছু পিছু গেলাম। ওয়াশরুম থেকে বেরোনোর পর ও আমাকে দেখে আমাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিল। আশফি, প্লিজ দাঁড়াও। আমি ওর হাতটা টেনে ধরি, তাতে ও ভীষণ রেগে যায়, আর রেগে গিয়ে আমার হাতটা অনেক জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন আমার হাতটা দেয়ালের সাথে ধাক্কা লাগে। আহ! আমার ব্যথার আর্তনাদ পেয়ে আশফি পিছনে ঘুরে তাকায়। ও অনেকটা ঘাবড়ে গেছে, ভেবেছে আঘাতটা ভীষণ জোরে পেয়েছি। আমার হাতটা দেখার জন্য আমার কাছে এগিয়ে আসে। হাতে তেমন আঘাত লাগেনি বলে আবার যখন চলে যাচ্ছিল তখন আমি দৌড়ে গিয়ে ওর সামনে পথ আটকে দাঁড়াই। কি হচ্ছে কি? আমার পথ ছাড়ো। আশফি, কি বলবে তুমি? তুমি এখন যা বলবে সেটা আমি শুনতে চাই না। ওই কথাগুলো শোনার মোডে আমি একদম নেই। সরে দাঁড়াও। কিন্তু আমি তোমার কথা শুনতে চাই। নাটক করার চেষ্টা বন্ধ করো। ওটা তুমি বেশি ভালোভাবে ক্যারি করতে পারছো না। আমি নাটক করার চেষ্টা করছি না, আমি তোমার সাথে কথা বলতে চাইছি শুধু। এই কয়েকটা মাস আমি কতখানি ওদের অপেক্ষায় ছিলাম কবে তোমাকে আমি ফিরে পাবো, আর আজকে কি বললে তুমি? ফিরে পাবে? কিভাবে ভাবলে তুমি আমি তোমার কাছে ফিরে যাব? এই 6টা মাস কতবার খোঁজ নিয়েছ আমার? বলো, কতবার খোঁজ নিয়েছ? ওখানে আমি কতটা কষ্টে ছিলাম তার একটু ধারণা কি তোমার আছে? এমন কোনো দিন নেই আমাকে টর্চার হতে হয়নি। শুধু শারীরিক টর্চার নয়, মানসিক শারীরিক সব। আমার হাতে পায়ে শিকল বেঁধে একটা ছোট বাক্সের মধ্যে আমাকে আটকে রেখেছিল। এ দেখো, এখন আমার হাতে তার চিহ্ন রয়েছে। যেখানে রেখেছিল সেখানে কত ডার্টি জিনিসের গন্ধ সহ্য করে থাকতে হয়েছে। এমনকি জোর করে গন্ধ শুকিয়েছে। প্রতিদিন নতুন নতুন স্টেপে আমাকে টর্চার করেছে। কিন্তু তার মাঝে আমি তো ওর মুখটা দেখতে চেয়েছিলাম, শুনতে চেয়েছিলাম। মাহি আমার কথা জানতে চেয়েছে কিনা, আমি কেমন আছে। বাবা মা ছাড়াও যখন অন্যরা আমার সঙ্গে দেখা করতে আসতো আমি অধীর আগ্রহে থাকতাম মাহিও বুঝে এসছে। ওদের কাছে জিজ্ঞেস করতাম, মা কি আমার কথা একবারও জানতে চায়নি? ওরা নীরব থাকতো।
এত সব কিছু ভুলেও যেতাম যদি কাল আমাকে দেখে আমার কাছে ছুটে আসতে। আমি যখন আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম তখন তুমি দূরে দাঁড়িয়েছিলে, আমার কাছে আসার চেষ্টা করনি। আসবে, আমি কেন তোমার সাথে দেখা করতে পারিনি সেটা তুমি জানতে চাইবে না? এক্সকিউজ জিনিসটা আমার একদমই পছন্দ না। আমার ভাই আমাকে বলেছিল বাবু তোমাকে অনেক অপমান করেছে, এর জন্য তুমি আমার সাথে দেখা করতে চাওনি। সেটাই তো বলবে, সে তোমাকে আমার কাছে আসতে নিষেধ করেছিল আর তুমি সেটাই মেনে নিলে। থাক, আমার কথা বলতে ভালো লাগছে না, আমাকে যেতে দাও। ও আরেকটা কথা, তোমার আর দুপুরে বিয়েটা কবে হচ্ছে? বেচারা অনেক মিস করছে তোমাকে, তাই যে কোনো সময় তোমার বাসায় চলে আসে, তাড়াতাড়ি বিয়ে করে দুজন সুখী হও। আশফি মাহিকে পথের সামনে থেকে সরিয়ে দিয়ে চলে গেল। মাহি অনেক কিছু বলতে চেয়েও বলার সুযোগ পেল না। আর একটা বিষয় মাহি বুঝতে পেরেছে যে সেদিন রাতের ফোনটা আশফির ছিল, দুপুরের নয়। তাই আশফি কথাগুলো ওভাবে বলে গেল। এখন আশফি মাহিকে সবসময় অ্যাভয়েড করে চলে। মাহি সবসময় আশফির আশেপাশে থাকে, আশফির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আশফি মাহির ব্যবহারে এতটাই হার্ট হয়েছে যে ওর মন চাইলেও ও মাহির কাছে যেতে পারে না, রাগে আর অভিমানে। কিছুদিন আগেও আশফি যতটা পাগল ছিল মাহির প্রতি, তার থেকে শতগুণ বেশি পাগলামি করছে মাহি আশফির জন্য। আগে মাহির কষ্ট ছিল শুধু ওর বাবা মাকে ঘিরে, এখন কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। ও বোঝাতেই পারছে না আশফিকে যে ও চেয়েও পারেনি আশফিকে দেখতে। ভার্সিটিতে মাহি এখন কারোর সাথে তেমন কথা বলে না, কাশনির সাথেও সময় কাটাতে চায় না। সামনে এক্সাম, কোনো রকমে এক্সামে অ্যাটেন্ড করছে মাহি। দিন যতই যাচ্ছে ততই মাহির মনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আশফির সাথে একটাবার কথা বলার জন্য আশফির বাসার সামনে গিয়েও বসে ওয়েট করেছে আর ড্রিঙ্ক করেছে। আশফি সেগুলোও দেখেছে, কিন্তু আশফির মনকে আশফি এতটাই কঠোর করে ফেলেছে যে এগুলো দেখার পরেও আশফির ইচ্ছে হয়নি মাহির কাছে যাওয়ার। মাহি কোনোদিনও নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করেনি। ওর যত কষ্টই হোক নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি রেখেছে আর ড্রিঙ্ক করে রাত পার করেছে। কিন্তু এখন কষ্টের পরিমাণ বেড়ে যাওয়াতে নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি রাখতে পারছে না। ও চাইছে সবাই ওর কষ্টটা বুঝুক, কেউ অন্তত ওর কাছে আশফিকে এনে দিক। এখন মাঝে মাঝে ও নাইট ক্লাবে গিয়ে সময় কাটায়। কাশনির অবশ্য ওকে একা ছাড়তে চায় না, কিন্তু মাহি জোর করে ওকে একা ছেড়ে যেতে। মাহি ড্রিঙ্ক করে নেশায় বুঁদ হয়ে থাকে আর কাশনির ওকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এমনি এক রাতে মাহি অসম্ভব ড্রিঙ্ক করেছিল। সেদিন মাহি একদম সেন্সলেস হয়ে গিয়েছিল। তখন কাশনির বাধ্য হয়ে ওর বয়ফ্রেন্ডকে ফোন করে ওদের হেল্প করার জন্য। কাশনির আর ওর বয়ফ্রেন্ড দুজনে মিলে মাহিকে ওর বাসায় পৌঁছে দেয়। সেই রাতে কাশনির আর ওর বয়ফ্রেন্ড দুজনেই থেকে যায় মাহির বাসায়, কারণ রাতটা অনেক গভীর ছিল। মাহির এইসব কথা আশফি সবই জানতে পারে যে মাহির অবস্থা দিন দিন কী হচ্ছে। এসব জেনে শুনে ও বেশি দিন নিজের অভিমান বজায় রাখতে পারেনি। ও ঠিক করে ফেলে কাল সকাল হলেই ও মাহির বাসায় যাবে। খুব ভোরেই ও বাসা থেকে বেরিয়ে পড়ে। মেয়েটি এমনিতে এডিক্টেড ছিল, তার উপর আমার কারণে নিজেকে আরও বেশি এডিক্টেড করে ফেলেছে। এত যদি ভালোবাসা থাকে তাহলে এতদিন এত সব ঢং না করে সোজা সোজা বলে দিলে তো পারতো নিজেকে এত কষ্ট দিল কেন, আর আমাকে বা এত কষ্ট রাখলো কেন। আমি তো ভেবেছিলাম জেল থেকে বেরিয়ে সবার আগে ওর মুখটা দেখতে যাব। আমি ভার্সিটিতে আসার পর ভেবেছিলাম আমাকে দেখে ও নিজেকে সামনে রাখতে না পারলে আমার কাছে ছুটে আসবে, কিন্তু তার কিছু হলো না। অথচ এখন উনি কত রকমভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে উনি আমাকে কতটা ভালোবাসে। এগুলো ভাবতে ভাবতে আশফি মাহির বাসার সামনে চলে এলো। বাসার সামনে এসে দেখতে পেল মাহির বাসা থেকে একটা ছেলে বেরোচ্ছে মুখ ঢেকে। এটা দেখে আশফি একটু অবাকই হলো। এত ভোরে মাহির বাসা থেকে বের হলো, তারপর মুখ ওভাবে ঢেকে। হ্যাঁ, দৃশ্য দেখার জন্য আজকে আমি এলাম ওর বাসায়। এতটা খারাপ তুই কি করে হতে পারলি মাহি? মানলাম নিজের কষ্ট ভুলে থাকার জন্য তুই রাতের পর রাত ড্রিঙ্ক করে বাসায় ফিরেছিস, কিন্তু কষ্ট ভুলে থাকার এই কেমন পদ্ধতি? অন্য ছেলের সাথে থাকতে হবে এর জন্য? এ কেমন ভালোবাসা তোর? আমার এখানে ইচ্ছে করছে ছুরি দিয়ে তোর পুরো শরীর কেটে ফেলতে পারতাম, তাহলে হয়তো শান্তি পেতাম না। এত বেশি ভালোবেসে ফেলেছি তোকে যে ঘৃণাও করতে পারছি না। আমি তোকে আর আমার চোখের সামনে দেখতে চাই না, নাহলে সেদিন হয়তো সত্যি তোকে শেষ করে ফেলবো আমি। ভালো থাক, তুই নিজের মতো করেই ভালো থাক। আশফি কথাগুলো বলছে আর চোখ দিয়ে শুধু পানি ঝরছে। বাড়ি ফিরে আশফি নিজের ঘরে বসে মায়ের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছে। হয়তো কোনোদিনও তোকে ভুলতে পারবো না, কিন্তু আজকের পর আর তোকে মনে করার চেষ্টা করবো না। সবার ভালোবাসা বাস্তবে রূপ পায় না, আর তুই ইচ্ছে করে আমার ভালোবাসাকে অবহেলা করেছিস, বাস্তবে রূপ দিস না। কিন্তু কষ্ট কেন দিলে? এইভাবেই কিছুদিন ঘরবন্দি হয়ে আছে, কারণ বাইরের পরিবেশটা কোনো সহ্য হচ্ছে না। ঘুরে ফিরে সে ওর চিন্তাগুলো মাথায় ঘুরপাক খায়। আগের আশফি হয়ে কোনোভাবেই ফিরে আসতে পারছে না, সব জায়গায় ব্যর্থ হচ্ছে।
তাই ঘরের মধ্যেই সময় কাটাই। বাবার সামনে কোনোদিন ড্রিঙ্ক করার সাহস হয়নি, লুকিয়ে ঘরে বসে ড্রিঙ্ক করে। বিষয়টা মামুনের চোখে পড়ে। মামুনি আমার এই অবস্থা দেখে কেঁদে ভাসায় আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সেভাবে হয়তো এই 6 মাসের কষ্টের কথা আমি বলতে পারছি না। আমি শুধু মামুনের চোখের বারে মুছে দিয়ে বলি, ঠিক আছে মামুনি। আর সেই কথাটা শুনে আরও বেশি করে কেঁদে ফেলে আর মাহিকে অভিশাপ করে। তারা ভাবে মাহির জন্যই সেদিন আমাকে জেলে যেতে হয়েছে। মাহির নামে কিছু বললে আমি রেগে গিয়েছি। মামুনিকে রুম থেকে চলে যেতে বলে। ওর নামে যে কোনো খারাপ কথা আমার সহ্য হয় না। আর আমারও রিয়াক্ট করার কারণটা বুঝতে পারেনি, হয়তো বোঝার চেষ্টা করে। এরই ভেতরে একদিন বাবা আর ভাইয়ার মাঝে খুব বড় একটা ঝামেলা হয়। ঝামেলার বিষয়বস্তু ছিল ভাইয়া কাউকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়, কিন্তু বাবা রাজি নয়। বাবা সেই মেয়ের খোঁজ খবর নিয়েছে। বাবার তাকে পছন্দ হয়নি তার কালচার আর সোশ্যালিটির জন্য। এর থেকে বড় সমস্যা হলো বাবা প্রেম ভালোবাসা করে বিয়ে করা পছন্দ করে না। নিজের পছন্দ মতো মেয়ের সাথে আমাদের বিয়ে দিবে। তার স্বভাবটা এরকম, নিজের পছন্দ অন্যের ঘরে চাপিয়ে দেওয়া, যেটা এতকাল ভাইয়া সহ্য করে এসছে। কিন্তু এখন সে সহ্য করতে পারছে না। আর বাবা অলরেডি মেয়ে পছন্দ করে রেখেছে, দেশের বাড়ি থেকে বিয়ে করে আনবে ছেলেকে। কিন্তু ভাইয়া তাতে রাজি হয়নি বলে অনেক অশান্তি করেছে বাবার সাথে। কয়েকদিন পর। হ্যালো মাহি। বলো। মাহি, আমি পালিয়ে এসেছি তোর গাড়িটা নিয়ে। কি বলছিস? ভালো করে বল। আরে আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি আর তোর গাড়িটা আমাদের কাছে। পালিয়েছিস কাকে নিয়ে? আর পালাতে গেছিস কেন তুই? আর কখন পালালি? আজ সকালে রাফির বাসা থেকে আমাকে মেনে নিচ্ছিল না, অন্য কারোর সাথে বিয়ে ঠিক করতে চাইছিল, তাই পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আর তোকে ফোন করেছি, তোর গাড়িটা আমাদের কাছে, তুই টেনশন করবি তাই। টেনশন করার মতো কাজ করেছিস? টেনশন করব না। আর ওই রাফিটাকে, ওটার সাথে কবে হলো? আরে ওই যে সেই ছেলেটা, আচ্ছা সহজভাবে চিনি দি, ও আশফির বড় ভাই। কি বলছিস তুই? তুই কি কাজটা ঠিক করেছিস? ওর বাবা মেনে নেয়নি বলে তুই তার ছেলেকে নিয়ে ভেগে এসেছিস। কাজটা মোটেও ঠিক করিসনি তুই। এখন কোথায় তোরা সেটা বল। তারপর কাশ্মীরের কাছ থেকে ওরা যেখানে আছে সেখানকার ঠিকানা নিয়ে নিলাম। ব্যাপারটা আশফিকে জানানো উচিত। এমনি তো ওর বাবা ওর এই বিষয়টা নিয়ে ফ্রেড আপ। তার উপর ওর বড় ভাই এমন একটা কাজ করেছে, এটা জানতে পারলে না জানি ওনার টেনশনে কী অবস্থা হবে এখন। আমি রেডি হয়ে দ্রুত ভার্সিটিতে গেলাম। আশফিকে ফোন করছি, ফোন তুলছে না। ভার্সিটিতে সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওকে পেলাম না। শেষে পেলাম ভার্সিটির পেছনে। ওখানে সবার সাথে দাঁড়িয়ে কী করছে ও কি জানে ওর ভাইয়া কোথায় এখন? কি ব্যাপার মাহি, এদিকে এইভাবে ছুটে আসছে কেন? ও নিশ্চয়ই আবার নাটক করতে আসছে। আমি ওকে দেখে ওখান থেকে উঠে চলে এলাম। ও আমার সামনে এলে সেদিনের কথা মনে পড়ে যায়। আমার চোখের সামনে ভাসছে ও কীভাবে ওই ছেলেটার সাথে এক বিছানায় একসাথে থেকেছে। তখন রাগে আমার সারা শরীর চলে যায়। আশফি প্লিজ দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আশফি! আমি দৌড়ে গিয়ে ওর হাতটা টেনে ধরলাম। তুই আমাকে ছাড়, আমার কাছ থেকে সরে যা। আশফি, তোমার সাথে আমার খুবই দরকারি একটা কথা আছে। আমার কথাটা শোনো। তোমার ভাই আর কাশ্মীর। তারপর আশফি ঘুরে মাহির পুরো কথা না শুনে মাহির গালে ঠাস করে চর বসিয়ে দিল, যেটা মাহি কল্পনাও করেনি। আমি তোকে বলেছিলাম আমার চোখের সামনে থেকে সরে যেতে, তুই আমার কথা শুনিস নি। এখন আবার বলছে যদি ভালো থাকতে চাস আমার সামনে ভুলেও আসবি না। তোর মুখটা আমার সহ্য হয় না, যা সরে যা এখান থেকে। আশফি এতক্ষণ যেভাবে কথাগুলো বলছিল তাতে মাহির ভীষণ কষ্ট হচ্ছিল। মাহির গলা চেপে ধরে গাছের সাথে ওকে লাগিয়ে ওকে চেপে রেখে কথাগুলো বলছিল। ওর কাছ থেকে যখন চলে আসছিলাম ও তখন পেছন থেকে আমার হাতটা টেনে ধরে আমাকে সামনে ঘুরিয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মারার পর আমি ওর মুখের দিকে তাকালাম। মুখটা পুরো লাল হয়ে আছে। বুঝতে পারছি কতক্ষণ রেগে গেছে। আমার কথা বলার কোনো সুযোগ না দিয়ে ও কথা বলা শুরু করলো। আমি কি তোর কেনা সম্পদ হয়ে গেছি যে তুই যখন খুশি তখন আমার গায়ে হাত তুলবি, আমাকে অপমান করবি? ভালোবাসি বলে মাথা কিনে নিয়েছিস আমার? মাহি, এই চুপ, কথা শেষ করতে দে আমাকে। তুই যদি ভেবে থাকিস তুই আমাকে যত ইগনোর করবি আমি ততবারই তোর পায়ের কাছে এসে পড়বো, তাহলে সেটা তুই ভুল ভাবছিস। সব কিছু সহ্য করতে পারলেও বারবার অপমান আমি সহ্য করব না। নিজেকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেটা করে শুধু নিজেরই ক্ষতি করেছি। আজ থেকে আমি তোর থেকে বেশি ভালো থাকার চেষ্টা করব। চেষ্টা কেন বলছি, আমি ভালো থাকবো। আমার ভালো থাকার জন্য আমার পাশে কোনো কাওয়ার্টের প্রয়োজন নেই। হ্যাঁ মানছি, আমার জন্য তোর জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। অনেক কষ্টে ছিলি তুই, এখন তার ক্ষতিপূরণ তুই যদি এইভাবে নিতে চাস আমার থেকে, তাহলে আমি বলছি এগুলোর থেকে বেটার অপশন হয় তুই আমাকে একদম মেরে দে, আর না হলে আমাকে ড্রাগ ব্যবসায়ীকারী হিসেবে দোষী সাব্যস্ত করে পুলিশের হেফাজতে দিয়ে দে। আচ্ছা থাক,
তোকে এত কষ্ট করতে হবে না, আমি নিজে গিয়ে সারেন্ডার করব। তাহলে তুই অবশ্য হ্যাপি হবি। কথাগুলো বলে চলে আসতে গেছি, তখন আশফি আমার পথ আটকে ধরলো। এই দাঁড়া, এখান থেকে তুই এক পাও সরবি না। কোথায় যাচ্ছিস তুই? কথা যখন বলছিস আজকে একটা শেষ বোঝাপড়া করে তারপর যাবি। কি বলছিলি তুই? তুই আমাকে ভালোবাসিস, আমার জন্য নিজেকে কষ্ট দিয়েছিস। আরে তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে অন্য ছেলের সাথে নিজের বেড শেয়ার করতে পারতি না। আমার জন্য নিজেকে কষ্ট দিয়ে থাকলে সে কষ্ট মনের মাঝে চেপে রেখে আমার জন্য তুই সারা জীবন অপেক্ষা করতে। তুই কি বলছিস এসব? আমি কখন? চুপ থাক, কোনো মিথ্যে এক্সকিউজ দেখাবি না। আমাকে এখন বলতে দে, আমি তোর থেকে ক্ষতিপূরণ চেয়েছি, তাই না? হ্যাঁ, আমি তোর থেকে ক্ষতিপূরণ চেয়েছিলাম তুই আমাকে তোর জীবনের কষ্ট ভুলে থাকা ড্রাগ বানিয়ে দে, তোর ভালোবাসাকে আমার জীবনে ড্রাগ করে নেওয়ার সুযোগ দে। এই ক্ষতিপূরণ চেয়েছিলাম, কিন্তু তার আগে তুই নিজেকে অন্যের কাছে সঁপে দিয়েছিস। আশফি প্লিজ আমার কথাগুলো শোনো। একদম চুপ, কোনো কথা বলবি না। মাহির মাথার পেছনে চুল হাতের মুঠোয় ধরে ওকে শক্ত করে চেপে ধরে ওর মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। আমি কাওয়ার্ড? আমাকে কাওয়ার্ড বললি? আমি যদি সত্যি কাওয়ার্ড হতাম তাহলে সেদিন তোকে ওই ব্রিজে তোকে একা ফেলে পালিয়ে আসতাম। আমি সেটা পারিনি এই কারণেই আমার তখন বারবার চোখের সামনে ভেসে উঠছিল, ওরা যদি আমার মাহিকে ধরে ফেলে তাহলে আমার মাহিকে ওরা কি অবস্থা রাখবে। আশফি আমি কথাগুলো ঠিক ওভাবে বলতে চাইনি। আর কোনো কথা বলিস না, তুই যথেষ্ট বলেছিস। তুই আমার থেকে ভালো থাক, আমি সেটাই চাই, নিজের মতো করে ভালো থাক। আশফি তুমি কি আমার সম্পূর্ণ কথা শুনবে? না, আমি আর কোনো কথাই শুনতে চাই না, চলে যা আমার সামনে থেকে। তোরা কি এখানে থিয়েটার শুরু করেছিস? তখন থেকে দেখছি দুজনে ঝামেলা করেই চলেছিস। তোদের মাঝে সমস্যাটা কি আমাদের কি বলা যায়? এরকমভাবে সিনেমা না করে দয়া করে আমাদেরকে বল কি সমস্যা। মাহি, তুমি বলো কি হয়েছে? দুজনে ঝগড়া করার থেকে শুরু করে মারামারি করে ফেলেছো। সবাই তোমাদের কাহিনী দেখে দর্শকের মতো মজা নিচ্ছে। কি সমস্যা বলো? কোনো সমস্যা নেই, ওকে এখান থেকে চলে যেতে বল, নাহলে এখন অনেক বড় সমস্যা করব। তুমি ঠিক করে নিয়েছো তাই না? আমার কোনো কথাই শুনবে না তুমি? ঠিক আছে, থাকো তুমি তোমার ভুল ধারণা নিয়ে। আমিও দেখব তুমি কতদিন এভাবে আমাকে ভুল বুঝে থাকতে পারো। কথাগুলো শেষ করে চলে যাচ্ছিলাম, হঠাৎই মনে পড়লো যে কথাগুলো বলার জন্য এসেছিলাম সেগুলোই তো বলা হয়নি। মাইকেল, ওকে বলে দিও ওর ভাই এখন কাশ্মীরের সাথে আছে। আজ সকালে ওরা পালিয়ে গেছে। ওরা এখন ওয়াশিংটন কিংডম হোটেল প্লাউমার আছে। কি বললো? ভাই পালিয়েছে কাস্টমারের সাথে? কিছুতে বুঝলাম না। আমি বাসায় ফোন করতে গেলাম জানার জন্য, কিন্তু মনে হলো বাসায় ফোন করা থেকে ভাইয়ের কাছে ফোন করে জানা ভালো। রিং হচ্ছে, ফোন তুলছে না। রিসিভ করেছে। হ্যালো ভাইয়া, তুই কোথায়? আমি এখন একটু কাজে এসেছি। কেন, কি হয়েছে? না তেমন কিছু না, আসলে আমার কিছু টাকার দরকার ছিল। কত লাগবে বল, পাঠিয়ে দিচ্ছি। ওকে। কিছুক্ষণ পর ভাইয়া টাকা পাঠিয়ে দিল। ভাইয়া কোনো দিনই এক কথা আমাকে টাকা দেয়নি, কিন্তু আজকে দিল, কারণ বেশি কথা বাড়াতে চায়নি। তাতে বোঝা গেল ভাই সত্যি পালিয়েছে, কিন্তু কাশ্মীরের সাথে কিভাবে কি? বাসায় কিছু না বলে জলদি বেরিয়ে পড়লাম। বিকেলের মধ্যে পৌঁছে গেলাম ওয়াশিংটনে। হোটেলে ঢুকতেই ওদের সাথে দেখা হয়ে গেল। এখন ওদের রুমে বসে আছে, আর ওরা চুপচাপ আমার সামনে বসে আছে। ভাইয়া, তুই কাজটা করেছিস, আমার না বিশ্বাস হচ্ছে না। বাবার একমাত্র বাধ্য সন্তান ছেলে তুই, সে সেখানে বাবাকে অমান্য করে এত দূর। তুই কি লেকচার দেওয়ার জন্য এসেছিস? বাবাকে নিশ্চয়ই বলে দিয়েছিস। তাহলে এটাও বলে দে, আমার সাথে ওর বিয়ে না দিলে আমি বাড়িতে ফিরে যাব না। হ্যাঁ, এই কথাগুলো তুই বলছিস? কাশ্মীর, তুমি ওকে কি করে তো পাগল করলে? ফাইজলামো বন্ধ করবে। এখন কি করব সেটা বল। আমি কি বলবো, তুই তো নিজে কিছু বললি। আর এখনো তোর বিয়েটা কর, এত সময় নষ্ট করে দরকার আছে? বাসায় ফিরতে হবে তো। আর হ্যাঁ, বাসায় নিয়ে যাবো তোমাদের দুজনকে বাবার মামুনিকে দেখানোর জন্য, মামুনের দোয়া নেওয়ার জন্য, আর বাবার ডায়লগ শোনানোর জন্য। এটা মনে করো না যে ওখানে তোমাদের জায়গা হবে, তবুও চেষ্টা করবো। এখন তাড়াতাড়ি করো। ওদের দুজনে রেজিস্ট্রি করে ফেললাম, এখন বাসায় ফেরার উদ্দেশ্যে বের হচ্ছে। ভাইয়া, তুই নিজে ইনকাম করিস, এত টাকা পয়সা জমিয়ে ফেলেছিস, অথচ একটা গাড়ি কিনতে পারিস না? অন্যের গাড়িতে করে পালিয়ে বিয়ে করতে এসেছিস, কেমন রে তুই? এটা কি বলছো? তুমি গাড়িটা দেখে চিনতে পারছো না? এটা তো মাহির গাড়ি, অন্যের হলো কি করে? ও আমার সব থেকে কাছের বন্ধু, নিজের বোনের মতো। সেটা আমার কাছে অন্যেরই। এক মিনিট রাফি, আমরা একটু পরে যাব। আগে আশফির সাথে একটা বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? ওকে নিয়ে আমি কোনো কথা বলতে বা শুনতে চাই না। শুনতে তো তোমাকে হবেই। আমার জানা মতে তুমি মাহিকে যথেষ্ট লাভ করো, আর এখন মাহিও তোমাকে খুব ভালোবাসে। মাঝখানে 6টা মাস নিজেকে ঘরবন্দি করে রেখেছিল,
বাইরের বাতাসটুকু নিজের ঘরে ঢুকতে দেয়নি, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। তোমার কষ্টের ভাগও নিতে না পারলেও তোমার কষ্টে সামিল হতে চেয়েছে, যদিও তোমার কষ্ট থেকে সেটা বেশি ছিল না। আর এখন তোমার জন্য নিজেকে ধ্বংস করার শেষ পর্যায়ে চলে গেছে। তুমি নিশ্চয়ই জানো এই বিষয়গুলো। তাহলে তুমি কেন ওর সাথে এমন করছো? কি দোষ করেছে ও? দেখো আশফি, আমাকে সোজাসুজি উত্তর দাও, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবে না। কি সমস্যা তোমাদের মাঝে? হ্যাঁ, আমি জানি ও যদি আমার জন্য এত কিছু করে থাকে তাহলে ওর উচিত ছিল নিজেকে অন্য পুরুষের কাছে বিলিয়ে না দিয়ে আমার জন্য অপেক্ষা করা। আমি তোকে বুঝতেই পারলাম না ও আমাকে কেমন ভালোবাসলো যে নিজের একাকিত্ব দূর করার জন্য অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেল, ইভেন তার সাথে ঘনিষ্ঠ সময় পর্যন্ত কাটালো। কিভাবে পারলো এটা? আমি যাকে ভালোবাসি সে যদি অন্য কারোর সাথে নিজের ব্যক্তিগত সময় শেয়ার করে তাহলে সেটা আমি অন্তত কোনোদিনও মেনে নিতে পারবো না। তুমি এতক্ষণ যা বললে তার কোনো কিছু মাহির সাথে হয়নি, পুরোটাই ভুলের মাঝে আছো তুমি। আজও পর্যন্ত মাহি কারোর সাথে কোনো সম্পর্কে জড়ায়নি, আর সেখানে কারোর সাথে লিভ ইন টুগেদার যাওয়া অসম্ভব। ও এখনকার কালচারে বড় হলেও ওর মনটা পুরোটাই বাঙালিদের মতো, নিজেকে সবসময় সেফ রাখার চেষ্টা করেছে। আমি সেটাই ভেবেছিলাম, বিদেশি কালচারে বড় হলেও নিজেকে সেই কালচারে গড়ে তোলেনি, সবার থেকে নিজেকে আলাদাভাবে তৈরি করেছে। কিন্তু সেটা ভুল। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। কি দেখেছো তুমি নিজের চোখে? তুমি কি ওকে আমার থেকে বেশি চেনো? ওকে আমি সেই ছোট থেকে দেখে আসছি। ওর মনে কখন কি চলে সেটা আমার থেকে বেশি ভালো তুমি জানো না। কাশ্মীর, এটা আমার পছন্দ না। নিজের বন্ধু বলে সাফি গেছো তাকে নিয়ে? আমি বুঝতে পারছি না, ও যদি তেমন কিছু করেও থাকে তবে তুই নিজে কি ধোয়া তুলসী পাতা? তুই টাইম স্পেন্ড করিসনি অন্য মেয়েদের সাথে, তাদের সাথে লিভ টুগেদার যাসনি? তাহলে ওর দোষটা কোথায় হলো? ও তো মাঝে সবসময় একদম ড্রাঙ্ক অবস্থায় থাকতো। ওই সময় যে কারোর সাথেই ভুল হতে পারে, আর তুই তো স্বাভাবিক সেন্সেই সবার সাথে। হাই, তুই চুপ করতো। তুই দেখে এসছিস আমি কার সাথে রাত কাটিয়েছি। আমি রিলেশন করেছি ঠিকই, কিন্তু আশফি ঠোঁটে পর্যন্ত কোনো মেয়ে কিস করতে পারেনি। আর লিভ টুগেদারে যে অত দূরে থাক, এই কারণে তো আমার রিলেশনগুলো বেশি দিন যেত না। ও মাই গড, এত কষ্টের মাঝেও আমার হাসি পেয়ে গেল তোর কথা শুনে। আর এই তুই আমাকে বলতি আমার সাথে কোনো মেয়ে থাকতে পারবে না? আচ্ছা, সরি। যাই হোক, বেচারি ভুল করে ফেলছে হয়তো, মাফ করে দে ওকে। তুই থাম। আমি যদি 10 জনের সাথে থাকি মাইহু কি তাই করবে? আর আমার সাথে যাই হোক, কিন্তু ওর সাথে এরকম কিছু হলে সেটা আমি মেনে নিতে পারবো না। আরে এখানে মেনে নেওয়ার কথা আসছে কেন, যেখানে ও তেমন কিছু করেইনি? সত্যি আসবে, সেদিন রাতে আমি ওর অবস্থা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না ও তোর জন্য কতটা ডিসপারেট ছিল। লাস্ট 15 ডেজ আগের কথা। ওই দিন আগে কাশ্মীর আর মাহিকে বাসে পৌঁছে দিতে গেছিলাম। ও তখন পুরোপুরি সেন্সলেস ছিল। ওর সেন্স ফেরানোর পর তোর কাছে যাওয়ার জন্য, তোর ফুল ভাঙানোর জন্য ও কতটা ব্যাকুল হয়ে গেছিল তুই জানিস না। ওই রাতেই ও আমাদের বাসায় চলে যেতে চাইছিল তোর সাথে কথা বলার জন্য। ওকে সামলাতে গিয়েই তো ওই দিন রাতে আর বাসায় ফিরতে পারিনি। এদিকে বাড়ি ফিরতে না পারলে বাবার শাস্তি, তার উপর অন্য একটা মেয়ের বাসা থেকে রাতে বেরোলে কে কি ভাববে, সেই টেনশনে মরে যাচ্ছিলাম। তারপর ভোর হতেই ওখান থেকে মুখ ঢেকে এসে দ্রুত বাসায় ঢুকে পড়ি। আমি অবশ্য মাহির কথাগুলো তোকে বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি, কারণ মাহির বিষয় বলতে গেলে আমার আর কাশ্মীরের বিষয়টা তুই জেনে যেতে, আর আমি তখন কাউকে জানাতে চাইনি। হে আমার ঈশ্বর, সেদিন ভোরে তাহলে ওই ছেলেটা আমার ভাইয়া ছিল। এই ঘন্টার বাচ্চার জন্য কত বড় একটা ঝামেলা হয়ে গেছে আমাদের ভেতর। ভাইয়া, তুই কি আদৌ মানুষ? আমি মানুষ না, আমি মানুষ না হলে তো তোরও মানুষ হওয়ার কথা না। অমানুষই তো আমি। তোকে সেদিন মেয়েদের মতো মুখ ঢেকে কে যেতে বলেছিল? আরে বুঝিস না, ওখানে যদি আমার চেনা জানা কেউ দেখে ফেলতো, কি ভাবতো আমাকে? এই সময়ে একটা মেয়ের বাসা থেকে বের হচ্ছে। তোমাকে কে বলেছিল এরকম একটা মানুষকে বিয়ে করতে যার জেন্ডার নিয়ে ডাউট আছে? এই আসবে, এই মুখ সামলে কথা বলিস, মেয়েদের দাঁত ভেঙে দিব। কি বলছিস তুই? আমার চেনটার নিয়ে ডাউট আছে মানে? এখন কি সেটা তোকে দেখাতে হবে? কোনো দরকার নেই, অনেক হয়েছে। বাসে চলো। না, নাকি আগে মাহির ওখানে যেতে হবে? মাহির ওখানে কেন? যেতে যেতে বলছে চলো। মাহির ওখানে যাওয়ার পর মাহি তো ওদের দেখে রেগে আগুন। তারপর কাস্টিনের মাহিরকে ঠান্ডা করে মাহিকে বুঝিয়ে পড়ে আমাদের বাসাতে আসতে রাজি করলো। আসলে কাস্টনকে সাপোর্ট করার জন্য, কারণ কাস্টিনের বাসা থেকে ওদের মেনে নেয়নি। তারপর তো মাহি আমাকে ড্রাইভিং সিটে দেখে কোনো কথা না বলে পেছনে গিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পর আবারও সে সামনের সিটে এসে বসতে হলো।
পেছনে যে বর আর বউর সিট চুপ করে বসে আছে। আমিও কোনো কথা বলছি না, কোন মুখ নিয়ে কথা বলবো? একে তো নিজে অন্যায় করেছে, সবার সামনে ওকে থাপ্পড় মেরে অপমান করে, তার উপর ওর একটা কথা আমি শুনতে চাইনি। এখন কিভাবে নিজেকে প্রেজেন্ট করবো ওর সামনে বুঝতেই পারছি না। থাক, এখন কিছুই বলবো না। আগে ভাইয়ের জামাটা মিটু, তারপর দেখছে কীভাবে ওর রাগ অভিমান সব কিছু এক নিমিষে শেষ করে দেওয়া যায়, যাতে পরে আর কোনো রাগ অভিমানের মাঝে না থাকতে হয়। খুব তাড়াতাড়ি এসে ওর পালা শেষ করতে হবে। আশফির বাসায় যাওয়ার পর মাহি কাশ্মীরের গার্ডিয়ান বলে নিজেকে পরিচয় দিল। আর আশফি এসে ওর মামনিকে কনভিন্স করার চেষ্টা করেছে আগে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আশফির বাবা কোনোভাবেই কাশ্মীরকে মেনে নেবে না। এদিকে উনি ভাবছে সব কিছুর মূলে মাহি আছে। প্রথমত আশফির লাইফটা শেষ করতে এসেছে, এখন বড় ছেলের লাইফটাও বরবাদ করে দিয়েছে। তিনি ওদেরকে বাসা থেকে বের করে দিয়েছেন। এখন ওদের আপাতত আশ্রয়স্থান হলো মাহির বাড়ি। মাহি ওদের দুজনকে কিছুদিন নিজের বাসাতেই রাখবে, তারপর রাফি একটা বাসা খুঁজে ওখানে শিফট হবে। এর মধ্যে আশফি চিন্তা করছে কিভাবে মাহির সাথে ও সম্পর্কটা ঠিক করবে। কি করব বলো তো? আমি বুঝতেই পারছি না কিভাবে ওকে কথাগুলো বলবো, যেটা শোনার পরও আমাকে। আজকে সন্ধ্যার পর ওর বাবার কাছে যাবে। তুমি তখন ওর রাস্তা আটকে ওর সাথে কথা বলার চেষ্টা করবে, ইমোশনালি ভাবে নিজেকে প্রেজেন্ট করবে। ওকে একা পেতে হলে এটাই তোমার বড় সুযোগ। হ্যাঁ, এটা একটা সুযোগ। ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা উপায় বলার জন্য। আমি আনন্দিত। আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, ওকে দেখে রাস্তার মাঝে এসে গাড়ি থামাতে বললাম। ও গাড়ি ঠিকই থামিয়েছে, কিন্তু আমার সাথে টাইম নিয়ে কথা বলতে চাইছে না। কিন্তু আমার তো সময় প্রয়োজন ওকে বোঝানোর। মাহি, আমাকে যে 10 মিনিট সময় দাও, তারপর আমি তোমাকে আটকাবো না। আমার গাড়ির সামনে থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। আমার হাতে 10 মিনিট কেন, 1 মিনিট সময় দেওয়ার মতো কোনো সময় নেই। না প্লিজ, একটু সময় দাও। আমি জানি তুমি আমাকে অ্যাভয়েড করতে চাইছো, আমার কথাগুলো তুমি শুনবে, তারপর আমি তোমাকে যেতে দেবো। বললাম তো আমার সময় নেই, সামনে থেকে সরে দাঁড়াও বলছি, না হলে কিন্তু। কি আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিবে? সেটা পারবে তুমি? তুমি দেখতে চাও আমি পারবো কি পারবো না? দেখতে চাই, আর এটাও দেখতে চাই আজকে তুমি কি করে আমার কথা না শুনে চলে যেতে পারো। আমি আবারও বলছি আশফি, সরে যাও। তোমার কথা শোনার মতো সময় এখন আমার নেই। উফ, এতবার বলছি তাও শুনছেন না। এখন আমার সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে। আশফি, আমি কিন্তু সত্যি গাড়ি চালিয়ে দিব। ঠিক আছে, দেখি কতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকতে পারো। গাড়ি স্টার্ট দিয়ে আমি চোখ বন্ধ করে ড্রাইভ করলাম। গাড়ি স্টার্ট দেওয়া দেখে নিশ্চয়ই সরে যাবে। আহ মাহি, ওহ খোদা! গাড়িটা থামিয়ে পেছনে দেখলাম। আমি তো ভেবেছিলাম ও সামনে থেকে সরে যাবে, কিন্তু ও সরে যায়নি, গাড়িটা সামনেই দাঁড়িয়েছিল। এই ছেলেটা আমাকে পাগল করে ছাড়বে। কতটা ইনজুরি হলো কে জানে। গাড়ি থেকে নেমে দৌড়ে ওর কাছে ছুটে গেলাম। আশফি, আশফি তুমি ঠিক আছো? কোথায় লেগেছে তোমার? পায়ে? আমার পা নিয়ে ব্যস্ত না হলে চলবে, আগে আমার কথাগুলো শুনতে হবে। আরে আমি জানি তুমি কি বলবে, এগুলো এখন শোনার সময় নেই। আগে তোমাকে হসপিটালে যেতে হবে। তুমি একটু ওয়েট করো, আমি গাড়িটা এখানে নিয়ে আসছি। আগে আমার কথা শুনবে, তারপর হসপিটাল, না হলে আমি উঠবো না কিন্তু। আরে ভাই, আমি জানি তুমি এখন কি বলতে চাও। তুমি দেখো ব্যথায় কিভাবে কষ্ট পাচ্ছ। আগে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। বলদের বাচ্চা, আমি তোর ভাই না? আগে আমার কথা শুনবি, তারপর যা করার করবি। আসলে আমি একটা ভুল নিয়ে এতদিন বসবাস করছিলাম। তুমি চেয়েছিলে আমার সেই ভুলটা ভাঙিয়ে দিতে, কিন্তু আমি তার সুযোগটা দিইনি। সেটা আমার দোষ, একেবারেই তোমার দোষ না। তারপর আমি সকলের সামনে তোমাকে অপমান করেছি। দেখো, সেটা শাস্তিও গড আমাকে দিয়েছে। এখন আসল কথা হচ্ছে আমিও তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবাসো, এটা পরিষ্কার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ভুল বোঝাবুঝি, রাগ অভিমান তো কম হলো না। এবার এগুলোকে এখানে শেষ করতে হবে। এত ভুল বোঝাবুঝি থাকলে গডও আনহ্যাপি হয়। আমরা নিশ্চয়ই চাই না গড আনহ্যাপি থাক। তাই আমি তোমাকে এখন এই মুহূর্তে আমার এই অবস্থায় প্রপোজ করছি। তোমার ভালোবাসা আমাকে দেবে? কেন? বিকজ ইউর লাভ ইজ মাই ড্রাগ, ইজ মাই হ্যাপিনেস, ইজ মাই স্যাডনেস, ইজ মাই এভরিথিং। কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? আগে মনে ছিল না যখন আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, তখন আমার ভালোবাসার প্রয়োজন ছিল না? ছিল, এখন আছে, আর সারা জীবন থাকবে। প্লিজ অ্যাকসেপ্ট মি। আচ্ছা ঠিক আছে। অসহ্য ছেলে একটা, ইচ্ছে করে বিপদ বাঁধিয়ে বসলো।
এদিকে বাবা অসুস্থ, বারবার সেখান থেকে ফোন আসছে, আমাকে দেখতে চাইছে বাবা। কাশ্মীরকে ফোন করলাম বাসা থেকে বেরিয়ে কিছুটা সামনে এগিয়ে আসতে। ও আসার পর ওকে বললাম আশফিকে হসপিটালে নিয়ে যেতে। আমি গাড়িটা ওদের দিয়ে দিয়েছি। এখন ট্যাক্সি ধরার জন্য সামনে হাঁটতে থাকলাম। কিছু দূর যেতেই এমন একজন মানুষের মুখোমুখি হলাম যাকে আশা করিনি আমি। কোথায় যাচ্ছ? আমি তো তোমার বাসায় যাচ্ছিলাম। যাক, ভালোই হয়েছে। আমার তোমার সাথে কিছু কথা ছিল, একটু সময় হবে কথাগুলো শোনার? বুঝতে পারছি না কি বলবো। এদিকে বাবার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আবার ওনাকেও না বলতে পারছি না। জি অবশ্যই বলুন। আচ্ছা চলো, ওই কফি শপে গিয়ে বসি। আমি ওনার সামনে বসে আছি, নিজেকে প্রস্তুত করছি, আবার হয়তো কত অপমান করবে। তুমি কি জানো তুমি আমার জীবনে শনি হয়ে এসেছো? তোমাকে কি বললে আমার শান্তি হবে ঠিক বুঝতে পারছি না। তোমার বন্ধু কাশ্মীর কিভাবে আমার বড় ছেলেকে একদম পুরোপুরি বদলে দিয়েছে সেটা বুঝতে পারছি না, তাই তোমার কাছে শুনতে এলাম। আসলে এসবের পেছনে যে তুমিই আছো, আর আজকে যা দেখলাম তা দেখার পর আমার ভাষা হারিয়ে গেছে। আশফিকে তুমি এতটা পাগল বানিয়ে ছেড়েছো যে তোমার গাড়ির সামনে নিজের জীবন দিয়ে দিতেও সে প্রস্তুত। ও যখন তোমার গাড়ির সামনে থেকে সরছিল না, তখন আমি ভয়ে একদম অস্থির হয়ে গেছিলাম। দৌড়ে ওকে সরিয়ে দিতে গিয়েও পারিনি। আমি দেখতে চাইছিলাম আমার ছেলেটা ঠিক কতটা বেপরোয়া হয়েছে তোমার জন্য। আর যখন তুমি ওকে ধাক্কা দিলে তোমার গাড়ি দিয়ে, তখন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। ছুটে গেলাম ওকে ওঠানোর জন্য, কিন্তু ওখানে গিয়ে আমার ছেলের মুখে যে কথাগুলো শুনলাম, সেগুলো শোনার পর আমার ইচ্ছে করলো না ওকে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। কারণ ও ওর বাবার থেকেও প্রেমিকাকে বেশি ভরসা করে, যে প্রেমিকা ইচ্ছে করে গাড়ি চাপা দিতে যায়। আজকে তোমার সাথে কথা বলতে এসেছিলাম বলে এমন একটা দৃশ্য দেখতে পেলাম। আসলে আমি ওকে সঠিকভাবে মানুষ করতে পেরেছি কিনা জানি না, তবে তোমার বাবা মা যে তোমাকে মানুষ করতে পারেনি এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আর মানুষ হবেই বা কি করে? ফ্যামিলি কি সেটাই তো তুমি পাওনি। আর মানুষ হওয়া তো দূরে থাক, মানুষ হলে এত কিছু তোমাকে বলার পরও তুমি আমার ছেলের দিকে তাকিয়েও দেখতে না। আমার বড় ছেলে আমার বাধ্য সন্তান ছিল, কখনো ভাবিনি ও এমন কিছু করবে। কাশ্মীরকে আমি কেন মেনে নিইনি কেন জানো? কারণ ও আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। শুধু ড্রেস আপই মেইন নয়, ওর স্বভাব চরিত্র, ওর চলাফেরা, ওর মন মানসিকতা কোনোটাই একজন বউয়ের মতো নয়। বাঙালি হলেও নিজেকে গড়ে তুলেছে এখানকার কালচারে। ও কোনোদিনও আমার ছেলেকে সুখী করতে পারবে না। আর এত কিছুই বা কেন বলছি তোমাকে? তোমার নিজের জীবনেই তো তার দৃষ্টান্ত উদাহরণ রয়েছে। তোমার মা, সে কি পেরেছিল তোমার বাবাকে ভালো রাখতে? আপনি কিন্তু এবার আমার মাকে অপমান করছেন। সরি বলতে বাধ্য হচ্ছি, আমার ছেলের বউ হওয়ার যোগ্যতা তোমাদের দুজনের কারোরই নেই। আর তোমাকে তো কোনো দিনই মেনে নিবই না। যে মেয়ে শুরুতেই আমার ছেলের একটার পর একটা ক্ষতি করেই চলেছে, তাকে তো বাড়ির বউ করে নেওয়ার চিন্তা আমার মাথাতেই আসে না। আর এই বিয়ে মেনে না নেওয়ার অন্যতম একটা কারণ, আমি প্রেম করে বিয়ে করা পছন্দ করি না। আমি চাই আমার পছন্দে আমার ছেলে বিয়ে করবে। আমার ছেলের বউ হবে একজন আদর্শ নারী, যার কাছে স্বামী, সন্তান, সংসার সবার আগে, তারপর বাকি সব। রাফিকে আমি নিজের পছন্দে বিয়ে দিতে পারিনি, কিন্তু আশফিকে আমি আমার নিজের পছন্দেই বিয়ে দেব। আর আশফিও যদি রাফির মতো কিছু করে তাহলে আত্মহত্যা করব না, এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হব, ভুলে যাব ওর পরিচয়। আর আজকের পরও তুমি যদি তোমাদের সম্পর্ক কন্টিনিউ করো, তাহলে তোমাকে নয় তোমার বাবাকে প্রশ্ন করব এটা সে কি জানে না একটা সন্তান জন্ম দেওয়ার পর তাকে ঠিক কিভাবে মানুষ করতে হয়? তোমার কাছে আমার অনেক এক্সপেকটেশন রইল। আসি। ভাই কিছুক্ষণ একা বসে রইল। সে ভাবছে এখন ঠিক তার কি করা উচিত। অনেক দিন অপেক্ষা করার পর তার ভালোবাসা আজ বাস্তবে রূপ নিতে চলেছে। এখন কি সে সম্পর্কটা শুরু করার আগে ভেঙে দেবে, নাকি সবকিছু উপেক্ষা করে নিজের ভালোবাসাকে আগে প্রাধান্য দেবে? অনেক বড় বাস্তবতার মুখোমুখি সে। এই সম্পর্ক আগালে এর পরিণতি কি হবে, আর সম্পর্ক থেকে বেরিয়ে এলে তার পরিণতি কি হবে, ও এখন সেটাই ভাবছে। এত কিছুর ভেতরেও সে কোনটাকে বেছে নেবে তা ভাবতে গিয়ে সে দিশেহারা হয়ে যাচ্ছে। এসব ভাবনা চিন্তার মাঝে ওর বাবা ফোন করলো। সেই ফোন পেয়ে ও দ্রুত ওখানে ছুটে গেল। আজকে ওর খুব জানতে ইচ্ছে করছে যে ওর বাবার কাছে যে মায়ের সাথে সম্পর্ক নষ্ট করার কি খুব দরকার ছিল।
তারা কি পারতো না একটু ধৈর্য সহকারে তাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারলে আজকে হয়তো ওকে এত খারাপ সময়ের মুখোমুখি হতে হতো না। কিন্তু এখন এসব জেনে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে, সেটা চাইলেও আর ঠিক করা যাবে না। আজকের রাতটা মাহি ওর বাবার কাছেই থাকবে। ওর বাবা আজকে ওকে নিজের কাছে রাখবে। মাহিও আজকে ফিরতে চায় না ওখানে। সকাল হওয়ার পর বাবার থেকে বিদায় নিয়ে বাসায় ফিরল। মাহি, কাল আশফিকে রেখে সেই যে গেলি, আর একবারও ফোন করে ওর খবর নিলি না, এটা কি ঠিক করলি? আর ওকে তো জানিসই, ও যে কতবার জিজ্ঞেস করেছে তুই একবারও ফোন করেছিস কিনা, বাসায় ফিরেছিস কিনা। কিছুক্ষণ পর হসপিটালে গিয়ে ওর সাথে দেখা করে আসিস।